স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা শ্রেণী। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। মা ছেলে অপহরণ মুক্তিপণের মামলায় আসামি সিআইডির এএসপি সহ ৫ জন কারাগারে প্রেরণ। সিনহা হত্যার সাক্ষ্যে এজলাসে ওসি প্রদীপের ফোনালাপ, ৪ পুলিশ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী, নালায় পড়ে নিখোঁজ চকবাজারের সালের সন্ধান মেলেনি। দশ দিনে আসছে ১,১০,০০,০০০ ডোজ টিকা। ৭ই সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন শুরু। জাপান থেকে আসা 2 শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে, মনে বিরূপ প্রভাবের শঙ্কা মনোবিদদের। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দিনাজপুরের চিরির বন্দরে মা ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবির মামলায় সিআইডির এএসপি সহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাদের জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে এর নির্দেশ দেন বিচারক। এর আগে থানায় এই ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করেন ভুক্তভোগী জাহাঙ্গীর। সোমবার চিরির বন্দরের নান্দেড়াই গ্রামের লুৎফর রহমানের বাড়িতে অভিযানে যান সিআইডির এএসপি সহ ৩ জন। তবে লুৎফরকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম এবং ছেলে জাহাঙ্গীরকে তুলে নিয়ে যায় তারা। দাবি করা হয় ১৫ লাখ টাকা মুক্তিপণ। সন্ত্রাসীরা আসিয়া জাহাঙ্গীর এবং ওর মাকে উঠে নিয়ে চলে গেছে। তারপরে মুক্তিপণের টাকা, মোবাইলের টাকা চায় ১৫ লক্ষ টাকা। এ ঘটনায় চিরির বন্দর থানায় লিখিত অভিযোগ দেন স্বজনরা। পরে রাজি হন ৮ লাখ টাকা মুক্তিপণ দিতে। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনের সেই টাকা নিতে এলে জনতার হাতে আটক হন ৩ পুলিশ সহ ৫ জন। পরে তাদের সোপর্দ করা হয় পুলিশের কাছে। মারধর করছে, মার করছে। মোটরসাইকেল দুইটা আমার ভাবি এবং ভাতিজাকে উঠে নিয়ে চলে গেছে। তারপর আমরা তল্লাশি চলে। তারপর পরের দিনে ওই দিন গোটা রাত গেছে, পাই নাই, সারাদিন পাই নাই। বিকাল ৫টার দিকে পাইছি ১০ মাইল রোডে, দিনাজপুর রোডে। ওদেরকে আটক করা হয়েছে, গাড়ি টাড়ি সম্পূর্ণ আছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা রংপুর সিআইডিতে কর্মরত ছিলেন। তারা ছুটিতে থাকার সময় এ ঘটনায় জড়িয়েছে বলে জানিয়েছেন রংপুর সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার। উনি আমাদের এখানকার কর্মরত আছে এবং 2 দিন ছুটিতে ছিলেন, তারাকে সাথে করে নিয়ে গেছে। এবং উইদাউট মাই পারমিশন, উইদাউট মাই কনসার্ন, উইদাউট মাই নলেজ, they was going to this Srinivandar place. বুধবার বিকেলে সিআইডির এএসপি সহ ৩ পুলিশের এক সোর্স ও অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালককে আসামি করে চিরির বন্দর থানায় অপহরণের মামলা করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর। এরপরেই আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তবে এ ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডির কোনো কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজারে আলোচিত মেজর সিনহা হত্যা মামলার ৩ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও সিনহার সহযোগী সিফাত। ৫ই সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত। এদিকে এই হত্যা মামলার আসামি ওসি প্রদীপের এজলাস কক্ষে মোবাইলে কথা বলার ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি। সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় সোমবার। ১৫ জন সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ৩ দিনে নেওয়া হয় ২ জনের সাক্ষ্য। মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে জেরাও করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। যেটা চলছে সেটা ঠিকভাবেই চলছে এবং আমরা আশা করছি যে আমরা ন্যায় বিচার পাবো। এটাই আপাতত আমার এটাই অবজারভেশন। সম্পূর্ণটা আদালতের কাছে বলা হয়েছে, আশা করি বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন। ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, দীর্ঘ সময় জেরা করে সময় ক্ষেপণ করছে আসামি পক্ষ। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এই মামলাকে মোকাবেলা করব। আসামির পক্ষে আইনজীবী যতই কৌশল নেক না করো, তাদের সে কৌশল ইনশাল্লাহ তারা কামিয়াব হবে না। তবে আসামি পক্ষের আইনজীবী জানান, শারমিন ও সিফাতের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। দাবি করেন ওসি প্রদীপ ঘটনাস্থলে আসার আগেই মৃত্যু হয় সিনহার। এজাহার, অভিযোগ এবং সাক্ষীর জবানবন্দির এগুলোর বিষয়ে
নিশ্চয়ই আইনগত যুক্তিতর্ক হবে এবং তার পরবর্তী পর্যায়ে আদালত তার রায়ের মধ্যে বিবেচনা করবেন যে এটাকে তিনি কিভাবে দেখবেন। এদিকে এজলাস কক্ষে ওসি প্রদীপের মুঠোফোনে কথা বলার ঘটনায় 3 পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটিও করা হয়েছে। প্রতিবেদন দিতে বলা হয়েছে 3 দিনের মধ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে ইউএনওর বাসায় হামলায় দায়ের 2 মামলার 12 আসামিকে জামিন দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন। ইউএনওর দায়ের করা মামলায় 3 জন ও পুলিশের মামলায় 9 জনকে জামিন দেয় এই আদালত। 2টি মামলারই আসামি বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত 18 আগস্ট রাতে হামলার পরদিন বরিশালের সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ 46 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা প্রায় 150 জনকে আসামি করে 2টি মামলা হয়। এসব মামলায় 22 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে করা মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, তাবিত আওয়াল সহ 70 নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খান এই আদেশ দেন। 26শে সেপ্টেম্বর পর্যন্ত তারা জামিনে থাকবেন। এরপর বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 16 আগস্ট চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের এ সংঘর্ষ হয়। ওই দিনই মামলা হয় 155 নেতাকর্মীর বিরুদ্ধে। এছাড়া রাজশাহীতে করা রাষ্ট্রদ্রোহের আরেক মামলায় মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 4 নেতাকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এই 26শে সেপ্টেম্বর পর্যন্ত তারা আগাম জামিনে থাকবেন। এর পরবর্তী সময়ে তারা সবাই ঢাকা মেট্রোপলিটন দায়রা জজ আদালতে তারা সারেন্ডার করবেন। 2 আহ্বায়ক কমিটির সদস্য যারা প্রত্যেককে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক মামলা বিবেচনায় তারা ইনশাল্লাহ পরবর্তীতে এই জামিন অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি। নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তাদের হাতে মুক্তিযোদ্ধারা বেশি নির্যাতিত হচ্ছে। মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা হবে না বলেও দাবি বিএনপি মহাসচিবের। যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে তারাই আজকে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। আজকে যে সংবিধান 1972 সালে আপনার প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধানকে তারা কেটে ছুঁড়ে তছনছ করে দিয়ে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত না থাকলে খুনিরা এত সাহস পেত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন শেখ সেলিম। আর জিয়ার মরণোত্তর বিচার চেয়েছেন জাহাঙ্গীর কবির নানক। বুধবার 3টি আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে দলটির আইন বিষয়ক উপকমিটি। এতে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশে হত্যা, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক রাজনীতির আশ্রয় জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি। জিয়াউর রহমান জড়িত না থাকলে মঞ্চের খুনিদের দুঃসাহস হতো না 15ই আগস্ট ঘটানোর। পেছন থেকে শক্তি সমর্থন জুগিয়েছে জেনারেল জিয়া। শোক দিবসের আরেক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে কথা বলেন শেখ সেলিম। আর্মি চিফ, ডেপুটি চিফ, সিজিএস এবং ব্রিগেড কমান্ডার কেউ বঙ্গবন্ধু মারা গেছে লাশটা দিয়ে দেখতে যাই? এখানে তো দেখতে আসে সবাই যে রেডিও স্টেশনে গেল। সেদিন যারা রেডিও স্টেশনে গেছে তারা তো এই হত্যার সাথে জড়িত। শোক দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের বিচার দাবি করেন আওয়ামী লীগ নেতারা। এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, তার এই হত্যাকাণ্ডের দায় তার মরণোত্তর বিচার হতেই হবে। নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যার পরপরই জিয়াউর রহমানের সেনাপ্রধান হওয়া, হত্যাকারীদের বিদেশ যেতে দেওয়া সহ নানা কর্মকাণ্ডে প্রমাণ হয় বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা। আজকে
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী। এরই মধ্যে মুরাদপুরে খোলা নালায় পড়ে নিখোঁজ চকবাজারের সালে আহমেদ। তার সন্ধান এখনো পাওয়া যায়নি। কাল আবারও অভিযান শুরুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে বাঁধ দেওয়া হয়েছে নগরীর খালগুলোর মুখে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে সিডিএ ও সিটি কর্পোরেশন। চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা। বুধবার দুপুরে এই খোলা নালায় পড়ে যান সালে আহমেদ। এর পরপরই মুহূর্তে নিখোঁজ। তার সন্ধানে চলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান। তবে কয়েক ঘন্টার তল্লাশিতেও মিলেনি খোঁজ। আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ সালে আহমেদের বাসা চকবাজারে। নালায় পড়ার পর বৃষ্টির পানির তীব্র স্রোতে ভেসে যান তিনি। উনি মাছবান্ডা যাওয়ার জন্য গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই টাইমে প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর স্রোত ছিল। উনি পা পিছলে আমরা শুনলাম উনি ভিতরের দিকে চলে গেছে। নির্মাণাধীন নালায় কোনো ঢাকনা না থাকায় প্রায়ই এমন ঘটনা ঘটতে দেখা যায় বলছেন স্থানীয়রা। অস্থায়ীভাবে স্ল্যাবটা যদি এখানে দেওয়া হতো হয়তো আজকে এই সমস্যাটা হতো না। মেয়র মহোদয়কে বলবো আজকের এই ঘটনাটা যাতে এখানে একটা মানুষ যাতে পড়ে যেতে না পারে সেই জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে মঙ্গলবার রাতের ভারী বৃষ্টিতে পানির নিচে নগরীর বাকলিয়া, বহদ্দারহাট ২ নম্বর গেট সহ নিচু এলাকা। মূল সড়কেও পানি ওঠায় বিপাকে পড়েছেন পথচারীরা। পানি নামার কোনো ব্যবস্থা নেই। পানিটা যদি নামার ব্যবস্থা থাকতো তাহলে তো এরকম হতো না। কাজ করে বলতে কাজ করলে কি আর রাস্তার এই অবস্থা থাকতো না? নালা যদি ক্লিয়ার থাকতো তাহলে তো পানিগুলো জমতো না। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে চলমান সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম পানি উন্নয়ন কর্তৃপক্ষ। এজন্য নগরীর খালগুলোর মুখে দেয়া হয়েছে বাঁধ। এ নিয়ে গত ২ মাস ধরেই অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছুটছে সিডিএ ও সিটি কর্পোরেশন। যদিও বাঁধ তুলে দেয় জলাবদ্ধতার দুর্ভোগ আগের চেয়ে কমেছে বলে দাবি সিডিএর। খালের কাজ কিছুটা আরম্ভ করে দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে যেখানে বেশি জলাবদ্ধতা হয়, যেমন আপনার মুরাদপুর ১৬ ২ নম্বর গেট, ওখানে ওনারা কিছু কাজ করেছেন। বুধবার বিকেল পর্যন্ত চট্টগ্রামে ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 10 দিনের মধ্যে দেশে আসছে ফাইজার ও সিনোফার্মের ১,১০,০০,০০০ ডোজ টিকা। গত ৭ই আগস্ট বিশেষ ক্যাম্পেইনে প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ৭ই সেপ্টেম্বর। এদিকে সিনোফার্মের টিকায় বিভিন্ন দেশের বিধিনিষেধ থাকায় বিদেশগামীদের জন্য অক্সফোর্ড ও ফাইজারের টিকার ব্যবস্থা করছে সরকার। দেশে এবছরের ফেব্রুয়ারি থেকেই সুরক্ষা অ্যাপের মাধ্যমে চলছে টিকা কর্মসূচি। তবে গেল ৭ আগস্ট বিশেষ ক্যাম্পেইনে শুধু এনআইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেয় সরকার। এতে সারা দেশে একদিনেই টিকা পান ৩০ লাখের বেশি মানুষ। মডার্না ও ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ হাতে রেখেই দেওয়া হয়েছে প্রথম ডোজ। কিন্তু সিনোফার্মের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ না রেখেই দেওয়া হয় প্রথমবার। এই মুহূর্তে দেশে টিকার মজুদ আছে ৫০ লাখেরও কম। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কার কিছু নেই। সোমবারই দেশে আসবে ৫০ লাখ টিকা। ৩০ তারিখে আমাদের ৫০ লাখ সিনোফার্ম টিকা আসবে। তাহলে পরে আমরা এখন ফিল্ডে আছে প্রায় ৩৫ লাখের মতো, আর ওখানে যদি আরও ৫০ লাখ আসে তাহলে পরে আমি আশা করছি এই কয়দিনে যদি ওই ৩০ লাখের মধ্যে ধরেন যে আরও ৭-৮ লাখ বা ১০-১৫ লাখ খরচাও হয়ে যায়, বাকি ৫০ লাখ আসলে পরে আমরা তাদের সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারবো। প্রথম ডোজ হিসেবে দেওয়ার মতো দেশে এখন সিনোফার্ম ছাড়া অন্য টিকা নেই। এদিকে সিনোফার্মের টিকা নিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ঢোকার অনুমতি নেই। এসব দেশে অক্সফোর্ডের টিকা নিয়ে ভ্রমণের অনুমতির চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ। আর ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা এলে সেখান থেকেও দেয়া হবে বিদেশগামীদের। কিছু কিছু দেশ চেয়েছে যে মডার্না বা ফাইজারের টিকা তাদেরকে দিতে হবে। তো মডার্না বা ফাইজারের টিকা আপনারা জানেন যে ফাইজারের টিকা শেষ আমাদের, আর মডার্নার টিকার সেকেন্ড ডোজ চলছে। ফার্স্ট ডোজ দেওয়ার আমাদের কোনো স্কোপ নেই। মডার্না এবং ফাইজার না আসা পর্যন্ত আমরা এই টিকা দুটো দিতে পারছি না। এদিকে কিছু হাসপাতালে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে ৪ থেকে ৫ দিন সময় লাগছে। রোগীর ভোগান্তি কমাতে অপারেশন বা চিকিৎসা শুরুর আগে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনার টিকা নিতে ভোগান্তি কমেছে রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে, তবে কোথাও দীর্ঘ সারিতে অপেক্ষা করার দৃশ্য দেখা না গেলেও দেরিতে SMS পাওয়া নিয়ে রয়েছে নানা অভিযোগ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে এ পর্যন্ত 1,72,42,479 জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, আর 2 ডোজ সম্পন্ন করেছেন 69,76,317 জন। রাজধানীর বেগুনবাড়ি থেকে অসুস্থ শরীরে সাকাওয়াত হোসেন মোল্লা টিকা নিতে যান তেজগাঁয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। কেন্দ্রে নানা ভোগান্তি পোহাতে হবে এমন দুশ্চিন্তা নিয়ে এলেও কেন্দ্রে দেখতে পান উল্টো চিত্র। কোনো ঝামেলা ছাড়াই তিনি সম্পূর্ণ করেন দ্বিতীয় ডোজ। আমি তখন যে খুশি হয়েছি, আজকেও সেই একই রকমের আমি আনন্দ প্রকাশ করতেছি। আল্লাহর ইচ্ছা এখন ভালো হলেই ভালো আর কি। তবে বিশ্বাস জন্মলো একটা যে আমি 2 ডোজ দিছি, আমার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। সাকাওয়াত হোসেনের মতো প্রায় সবাই টিকা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি প্রকাশ করেন। গত কয়েকদিনের তুলনায় কেন্দ্রগুলোতে ভিড়ও ছিল তুলনামূলক কম, তবে দেরিতে SMS পাওয়া নিয়ে এখনো অভিযোগ করছেন কেউ কেউ। যখন সবাই জিতেছে তাহলে আমি না করুন গেলে আমিও দিব, এই জন্য দিছি। ওরকম একটা প্রস্তুতি নিয়ে আসছিলাম যে বেশিক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু তাড়াতাড়ি হইতেছে। আমি প্রথম ডোজও খুব নিয়ম অনুযায়ী পেয়েছি, মেসেজ অনুযায়ী, এবং সেকেন্ড ডোজ অনুযায়ী আমি আপনার 10 মিনিট হবে, এর মধ্যে সিরিয়াল নেই, আমি খুব সুন্দরভাবে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য লাইনে দাঁড়াতে পারছি। রাজধানীর প্রায় সব কেন্দ্রে রয়েছিল একই চেহারা। SMS ছাড়া বাড়তি কাউকেই দেখা যায়নি কেন্দ্রগুলোতে। কর্তৃপক্ষ বলছে টিকা প্রাপ্তি বিবেচনায় SMS দেয় টিকা কার্যক্রমে শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা এখন কম মানে SMS দিচ্ছি, যার কারণে নির্দিষ্ট পরিমাণে আসে, নির্দিষ্ট পরিমাণে টিকে পায়। কিছু কারিগরি ত্রুটি বা ডিজিটাল প্রবলেম, ডিজিটাল কিছু সমস্যা থাকেই। হ্যাঁ, এটা তো সলভ করা হয়, এটা সলভ করলেও কিছু ডিস্টার্ব তো আসবে। গতকাল পর্যন্ত মোট 3,61,27,509 জন টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন। এরই মধ্যে 1,72,42,479 জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় 70 লাখ মানুষ। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনে দিনে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, প্রতিদিন কমছে মৃত্যু আক্রান্তের সংখ্যা। দীর্ঘদিন পর 5,000-এর নিচে নামলো আক্রান্তের সংখ্যা, আর মৃত্যু হলো 114 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সব তথ্য দেয়া হয়েছে। দেশে এখন 788টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। 24 ঘন্টায় 33,640 নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 4,966 জন। পরীক্ষা বিবেচনায় হার 14.76%। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,77,930 জনে। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 114 জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 34 এবং চট্টগ্রামে 29 জন। মৃতদের মধ্যে পুরুষ 62 এবং নারী 52 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 25,627 জনের। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন টিকা কর্মসূচি আরও গতিশীল হলে পর্যায়ক্রমে আরও উন্নত হবে করোনা পরিস্থিতি। দ্রুত টিকা দিতে কেন্দ্রের পাশে বুথ খোলার উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা চেষ্টা করছি যেসব কেন্দ্রে অনেক বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে সেই সব কেন্দ্রে আশেপাশে অনেক বুথ খুলে, সাব সেন্টার খুলে টিকা দেওয়ার জন্য, এবং সেটা আমরা খুব শীঘ্রই শুরু করব। সো আসলে আমাদের ওয়ারিড হওয়ার কিছু নাই, আমাদের হাতে যত টিকা আছে তত মানুষকে আমরা টিকা দিব, এবং সেই টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে। দেশে সুস্থ হয়েছে আরও 7,808 জন। এই নিয়ে মোট সুস্থ 13,89,571 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। স্থানীয় সরকার মন্ত্রী বলেন সিটি কর্পোরেশন চেষ্টা করলেও নির্মূল হচ্ছে না এডিস। লকডাউনে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকায় প্রকোপ বেড়েছে বলে মনে করেন তিনি। এ অবস্থায় মশা নিধনে সমন্বিত দমন ব্যবস্থাপনা নেয়ার তাগিদ মন্ত্রীর। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা শেষে এসব কথা বলেন তিনি। 2019 সালের পর এবার রাজধানীতে ভয়াবহ অবস্থা গেছে ডেঙ্গু পরিস্থিতি। 2 সিটি কর্পোরেশনের নানা উদ্যোগও পারেনি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 9,000-এর কাছাকাছি। পরিস্থিতি পর্যালোচনায় বুধবার সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় সভা। সভায় যোগ দিয়ে ঢাকার 2 মেয়র জানান ডেঙ্গু বাড়ার কারণ দায়ী করেন মানুষের অসচেতনতা ও মৌসুমী বৃষ্টিকে। আবহাওয়াটা যদি একটু আমাদের অনুকূলে আসে তাহলে আমরা আশাবাদী যে আমরা অচিরে আরও একদম শূন্যের কাছাকাছি আমরা নিয়ে আসতে পারব।
5 লাখ টাকা ফাইন দেওয়া হচ্ছে, কিন্তু ওখানে যদি তারা 50 টাকা কেরোসিন ছিটিয়ে দেয় মাননীয় মন্ত্রী, তাহলে আর 5 লাখ টাকার ফাইন হয় না। সম্মিলিত প্রচেষ্টার পরও ডেঙ্গু রোগী বাড়ায় হতাশ স্থানীয় সরকার মন্ত্রী। জোর দেন সমন্বিত মশা দমনের উপর। মশা মারার জন্য কীটনাশক দোকানে বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট করতে, ম্যানেজমেন্টটা কী জিনিস, আমরা কিভাবে ম্যানেজ করব, অর্গানোগ্রামটা কী হবে, স্ট্রাকচারাল ডিজাইনটা কী হবে, এটার জন্য কাজ করতেছে। এই কাজটা একটু আমাদেরকে বেশ কিছু স্টাডি করতে হয়। অ্যারোসল দোকানে পাওয়া যায়, এরকম এটা পাওয়া যাবে, তাহলে সেখানের মধ্যে সে কোথাও একটু দিয়ে দিলে এটা দেখা যায় যে 2 মাস 4 মাস সে সেফ থাকবে। কীটতত্ত্ববিদরা বলছেন প্রতিবারই এডিস দমনে ব্যর্থ হয় সিটি কর্পোরেশন। যে কার্যক্রম চলছে এতে এডিসের বংশবিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অল্প ইনসেক্টিসাইড দিয়ে অধিক কাজ করা যায়, অধিক এলাকা জুড়ে নতুন নতুন অনেক টেকনিক আছে, গ্রাভি ট্র্যাপ আছে, সেই সব জিনিসগুলি তারা টুলস টেকনিক ইউজ করে যে মশাকে আপনার একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, ডেঙ্গুর ভাইরাসকে স্প্রেডটাকে বন্ধ করা, এটাই ভেক্টর ম্যানেজমেন্টের মূল কথা। 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও 2 জন, আক্রান্ত হয়েছে 278 জন। এর মধ্যে ঢাকাতেই 230 জন শনাক্ত। এই পরিস্থিতিতে সোহরাওয়ার্দী মেডিকেল ও মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপান থেকে বাবার সঙ্গে আসা মালিকা ও লিনা রাজধানীর তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভালো আছে। তবে নতুন এই জায়গায় কিছুটা বন্দি পরিবেশ থাকায় 2 শিশুর কষ্ট হচ্ছে বলে দাবি তাদের বাবার। তাই বাবা শরীফ ইমরান চাচ্ছেন কোনো হোটেলে নিয়ে রাখতে। এদিকে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থায় বাচ্চাদের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। জাপান থেকে বাবার সঙ্গে আসা 11 বছর বয়সী জেসমিন মালিকা ও 10 বছরের মাকানো লাইলা লিনা রয়েছে তেজগাঁয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে। মা বাবার বিরোধের জেরে 31 আগস্ট পর্যন্ত তাদের সেখানেই রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে বাঙালি বাবা ও জাপানি মা দিনে 5 ঘন্টা করে তাদের সঙ্গে কাটাতে পারবেন। এদিকে সেন্টারে খাবারের পাশাপাশি তাদের দেয়া হচ্ছে বাইরের খাবারও, তবে তা দিতে হচ্ছে পরীক্ষা করে। এছাড়া কি পরিবেশে তারা আছে তাও তদারক করছে সিআইডি। তবে সেখানে 2 শিশুর থাকতে কষ্ট হচ্ছে বলে দাবি বাবা শরীফ ইমরানের। এদিকে তাদের জাপানি শিশু হিসেবে অভিহিত করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি যদি বলি সমস্যা নেই, সেটা মিথ্যা হবে। আমি খুব চেষ্টা করছি ওদেরকে একটা হোটেলে নিয়ে গিয়ে, যেন ওদের মাও থাকে একদিকে, বাচ্চারা থাকবে একটা রুমে, আমি থাকবো আরেকটা রুমে, এবং একই আমাদের বিজ্ঞ কোর্টের যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি দেখব 5 ঘন্টা, মা দেখবেন, সেই অবস্থাতেই জায়গাটা ভিন্ন হবে। এমন পরিস্থিতিতে 2 শিশুর মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা মনোরোগ বিশেষজ্ঞদের। সন্তানদের উপর প্রবলভাবে প্রভাব পড়ে, কিন্তু মা বাবার উভয়ের ইন্টারেকশন বা মিথস্ক্রিয়া বা তাদের আচরণ, সন্তানরা কিন্তু মা বাবাকে বিচ্ছিন্ন করে দেখতে চায় না। তারা তাদেরকে যৌথভাবে, এককভাবে একটা ঐক্য হিসেবে দেখতে চায়। সেটা তাদের বিকাশের জন্য, তাদের মানসিক স্বস্তির জন্য, তাদের গড়ে ওঠার জন্য একটা বড় ধরনের উপাদান। জাপানের নাগরিক নাকানো এরিকের সঙ্গে 2008 সালে টোকিওতে বিয়ে হয় শরীফ ইমরানের। চলতি বছরের 18 জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়। গেল 21 ফেব্রুয়ারি 2 মেয়ে মালিকা ও লিনাকে নিয়ে বাংলাদেশে আসেন ইমরান। এরপর মেয়েদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে এসে 19 আগস্ট হাইকোর্টে রিট করেন এরিকো। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের নির্দেশে পাবজি, ফ্রি ফায়ার গেমস বন্ধ। আপাতত 3 মাসের জন্য এই অনলাইন গেমগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রুলের বিভিন্ন পক্ষ ও মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে শিশু কিশোরদের জন্য ক্ষতিকর অনলাইন গেমের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আপাতত শুধু পাবজি ও ফ্রি ফায়ার গেমস বন্ধ করা হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এর আগে গত 16 আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমগুলো বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এবার খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। বাংলাদেশ থেকে সিরিজ জিতে ফিরতে চান হামিশ বেনেট। স্বল্প সময়ে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ কিউইদের। জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত 2 প্রবাসী ফুটবলার ওয়াহেদ ও তাহমিদ। সুযোগ কাজে লাগিয়ে শতভাগ দেওয়ার প্রত্যয়।
বাংলাদেশে সবশেষ 10 ম্যাচে 1 জয় নিউজিল্যান্ডের। টাইগার ডেরাই সাফল্য খরা বাড়তি প্রেরণা যোগাবে বলছেন কিউই পেসার হামিশ বেনেট। এখন থেকে সিরিজ জিতে দেশে ফিরতে চান তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রস্তুতির রসদ খুঁজে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা, তবে স্বল্প সময়ে কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হওয়া নিয়ে চিন্তায় বেনেট। এবছর নিউজিল্যান্ড থেকে টি-20তে হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছে বাংলাদেশ। ওই সিরিজে কিউইদের দাপটের সাক্ষী হামিশ বেনেট। 2 ম্যাচে শিকার 3 উইকেট। চ্যালেঞ্জ এবার টাইগার ডেরায়, যেখানে 2010 সালে অভিষেক সিরিজে 0 ব্যবধানে হারের তিক্ততা সঙ্গী হয়েছিল বেনেটের। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ আরও পরিণত, ঘরের মাঠে অনেকটাই অপ্রতিরোধ্য। তারপরও নবীন দল নিয়ে সিরিজ জিতে ফিরতে চান বেনেট। আগেও বাংলাদেশে এসেছি, সেবার হেরেছিলাম 4-0 ব্যবধানে। এখানে আমাদের খুব বেশি সাফল্য নেই, এটাই হতে পারে আমাদের জন্য প্রেরণার। আমরা নিউজিল্যান্ডে ফিরে বলতে চাই যে বাংলাদেশে সিরিজ জিতে এসেছি, বিশেষ করে যখন অস্ট্রেলিয়া এবং আরও কিছু উপরের সারির দল এখানে এসে সংগ্রাম করেছে। স্লো স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়াকে নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। একই ছকে নিউজিল্যান্ড বধের পরিকল্পনা পরিষ্কার। কিউইরাও তা বুঝেই হোমওয়ার্ক সেরে এসেছে। এখন স্বল্প সময়ে কতটুকু মানিয়ে নেওয়া সম্ভব তা নিয়েই চিন্তা বেনেটের। অস্ট্রেলিয়া সিরিজের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশ আমাদের বিপক্ষে কি পরিকল্পনা করতে পারে। কথা হলো তারা কি পরিকল্পনা করছে আর আমরা এই কন্ডিশনে কিভাবে খেলবো। এই উইকেটে আমাদের গেম প্ল্যান কাজে দিবে কিনা তা বুঝতে সময় পাবো মাত্র 4 থেকে 5 দিন। মঙ্গলবার ঢাকায় এসে কোয়ারেন্টিনে টিম নিউজিল্যান্ড। করোনা আক্রান্ত ফিন অ্যালেনকে নিয়ে ওদের অস্বস্তি। বন্দিদশা থেকে মুক্ত হয়ে শুক্রবার থেকে অনুশীলনে নামবে ল্যাথামের দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা বা এজিএম। বর্তমানে সভাপতি নাজমুল হাসান পাপনের চলতি মেয়াদের শেষ এজিএম এটি। আসন্ন নির্বাচনের তারিখ চূড়ান্ত হতে পারে এতে। গঠনতন্ত্র মেনে নির্দিষ্ট এজেন্ডাগুলোও থাকবে আলোচনায়। মিরপুর হোম অফ ক্রিকেট অপেক্ষায় নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। আউটফিল্ড উইকেট প্রস্তুতির কাজে ব্যস্ত গ্রাউন্ড স্টাফ। এরই মধ্যে বিসিবি কর্তাদের তোড়জোড় বার্ষিক সাধারণ সভা আর নির্বাচনের প্রস্তুতি নিয়ে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সারা দেশ থেকে আসা 166 কাউন্সিলর নিয়ে হবে এজিএম। গঠনতন্ত্র মেনে সবার সামনে উপস্থাপন করা হবে গত 3 বছরের যাবতীয় কার্যক্রম, হিসাব নিকাশ। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এবছর আমরা প্রথমে একটা চেষ্টা ছিল যে এবছরের জুলাই মাসে আমাদের এজিএমটা করা, সেটাও সম্ভব হয়নি কোভিড রেস্ট্রিকশনের কারণে। এখন যেহেতু আমরা একটা তারিখ নির্ধারণ করেছি, আমাদের প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন। আলোচনার টেবিলে গুরুত্ব পাবে 2017 থেকে 2020 পর্যন্ত আয় ব্যয় সংক্রান্ত প্রতিবেদন। চলতি বছরের 260 কোটি টাকার বাজেট পর্যালোচনা অনুমোদন হবে। জাতীয় ও বয়সভিত্তিক দলের সাফল্যের পাশাপাশি আলোচনা হবে বোর্ডের আয় ব্যয়, এফডিআর ও তহবিলের হিসাব নিকাশ নিয়ে। অক্টোবরের নির্বাচনের প্রস্তুতি ও তারিখ চূড়ান্ত হতে পারে এদিন। এজিএমে কোন এজেন্ডাগুলো থাকবে এগুলো আমাদের উই আর গাইডেড বাই আওয়ার কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনে বলা আছে। ইনফ্যাক্ট আমাদের বার্ষিক সাধারণ সভায় সাধারণত আমাদের সিও রিপোর্ট, আমাদের অডিটেড অ্যাকাউন্টস এবং বাজেট, এই বিষয়গুলোই মূলত আসে এবং সেভাবে এগুলো আসবে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি অর্থ বছর সমাপ্তির 120 দিনের মধ্যে এজিএম আয়োজনের নিয়ম। গেল এক যুগে বার্ষিক সাধারণ সভা হয়েছে মোটে 3 বার, যা পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এমন প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহীর সাদামাটা ব্যাখ্যা। আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে এবং কোভিড রেস্ট্রিকশন যেগুলো ছিল রিসেন্টলি বলা ঠিক হবে না, আর গত প্রায় 1-1.5 বছর ধরেই তো এরকম চলছে। সব কিছু মিলেই আসলে এই বিলম্বটা হয়েছে। নিয়মে এসেছে বদল। এখন থেকে অভিজ্ঞ আর পেশাদার লোকবল দিয়ে পরিচালিত হয় বিসিবির কার্যক্রম। এতে করে পেশাদারিত্বে কোনো ঘাটতি থাকবে না, দাবি প্রধান নির্বাহীর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেডিংলি টেস্টের প্রথম দিনেই ভারতকে লজ্জায় ফেলেছে ইংল্যান্ড। ইংলিশ পেসারদের তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র 78 রানে গুটিয়েছে কোহলির দল। জেমস অ্যান্ডারসন ও ক্রেইগ ওভারটন মিলে গুড়িয়ে দেন ভারতের ব্যাটিং অর্ডার। উইকেট শিকারে যোগ দিয়েছেন রবিনসন ও শ্যাম কারেন। শূন্যতে আউট হয়েছে 3 ব্যাটসম্যান। রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে ছাড়া কেউই 2 অঙ্কে পৌঁছতে পারেনি। মাত্র 40 ওভার 4 বল টিকেছে সফরকারীরা। 3টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও ওভারটন।
কারেন ও রবিনসন তুলেছেন জোড়া উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। He has tried a shot. There's the plan and it's worked straight away. 2 and 2. Has it hit his foot? It has. LBW. Hat-trick ball. As he hits it. And he does try and bring the stumps into play, and Siraj has managed to. Last two. জাতীয় দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত দুই প্রবাসী ফুটবলার ওয়াহেদ ও তাহমিদ। স্বপ্ন পূরণে এগিয়ে যেতে দেশবাসী দোয়া চেয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন সেরা একাদশের সুযোগ পেয়ে দলকে সাফল্য এনে দেওয়ার। জেমির নতুন দুই শিষ্য জামাল ভুঁইয়া তারেক কাজীর পথ ধরে বাংলার ফুটবলে দুই প্রবাসী রাহবার ওয়াহেদ খান আর তাহমিদ ইসলাম। স্পোর্টস অ্যান্ড এডুকেশনের উপর স্কলারশিপ নিয়ে বছর কয়েক আগে কানাডায় পাড়ি জমান ওয়াহেদ খেলছেন নর্থ টরন্টো সকার ক্লাবে। ছোট থেকেই ফুটবলের প্রতি ছিল আগ্রহ, দেশে থাকতে স্কুল পর্যায়ে খেলেছেন নিয়মিত। ডাক এসেছিল প্রিমিয়ার লিগের দুটি ক্লাব থেকেও, তবে ইউরোপিয়ান ক্লাবে খেলার বাসনায় রাজি হননি। বাবা আকরাম আলীর কড়া নির্দেশ ছিল জাতীয় দলে সুযোগ পেলে কখনো না বলার। দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ হাতছাড়া করতে চান না ওয়াহেদ। কোচ জেমি খুবই সাপোর্টিভ, আমাকে তার পরিকল্পনা জানিয়েছে। তিনি বলেছেন সব খেলোয়াড়রাই আন্তরিক, পুরো দলের সঙ্গে যোগ দিতে আমি মুখিয়ে। এই সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। মনোযোগ থাকবে সেরা একাদশে সুযোগ পাওয়ার। গোল করে কিংবা জয় এনে যেভাবেই হোক বাংলাদেশ দলকে সাহায্য করতে চাই। অন্যদিকে ফ্রান্সের পঞ্চম স্তরের ভেট্টু ক্লাবের মিডফিল্ডার তাহমিদ ইসলাম বয়স মাত্র 19, কিন্তু এই বয়সেই সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন। লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত তাহমিদ। জাতীয় দলে তাহমিদের সুযোগ পাওয়ার খবর ছেপেছে ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম। আমি আজকে অনেক আনন্দিত ফিলিং করছি, ফার্স্টবার ন্যাশনাল টিমের জন্য, জাতীয় টিমের জন্য আমাকে ডাকা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার কোচ জিমি ডে অ্যান্ড অল ফুটবল ফেডারেশনকে। নতুন দুই প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে মাঝমাঠ আর স্কোরিংয়ে লাল সবুজের ঘাটতি পূরণের লক্ষ্য, তবে ট্রায়াল ছাড়াই তাদের দলে সুযোগ দেওয়ার প্রশ্নও থাকছে। তাদের লিগ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি কনফিডেন্স পাবেন যে না, আমি লিগ দেখেছি, তারা ভালো সার্ভিস দিবে। এখন আপনি যদি ইউটিউবে দেখে যদি একটা প্লেয়ার চুজ করেন, এটা আসলে আমার ট্রায়ালে যদি ভালো করে দেন তাদেরকে টিমে আপনি ইন করা হয়। কারণ এইখানে শুধু ভিডিও ফুটেজ দেখে স্কোয়াডে ডিক্লেয়ার করাটা আমার কাছে এর কোনো পজিটিভ। জাতীয় দলের পাশাপাশি অক্টোবরে অনুষ্ঠেয় অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের পরিকল্পনায় কোচ জেমির পছন্দের তালিকায় এ দুজন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মৌসুমেই কিলিয়ান এমবাপ্পেকে দলে চাইছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে পিএসজিকে 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে লস ব্ল্যাঙ্কো। তবে বেশ কিছু গণমাধ্যমের দাবি রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিএসজি। ফরাসি তারকাকে আরও চড়া দামে বিক্রি করতে চায় লা পার্সিয়ানরা। ইউরোপীয় দল বদলের বাজারে বড় নাম ফ্লোরেন্তিনো পেরেজ। খেলোয়াড় কেনা বেচায় রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের সফলতার হার আকাশচুম্বী। তার আমলেই বড় সব ফুটবলার দলে টেনে গ্যালাকটিকুস বনে যায় রিয়াল। তবে এবার মহাসংকটে ট্রান্সফার কিং আরাধ্য কিলিয়ান এমবাপ্পেকে দলে আনতে জোর চেষ্টা চালাচ্ছেন পেরেজ। আনুষ্ঠানিকভাবে পিএসজিকে 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও এখনও সবুজ সংকেত মেলেনি। কয়েকটি ইউরোপীয় গণমাধ্যমের দাবি রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। টাকার অঙ্ক বাড়লে নাকি ভেবে দেখবে লা পারিসিয়ান। যদিও গ্রীষ্মকালীন দলবদলের সময় বাকি আর মাত্র 1 সপ্তাহ। এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবেন এমবাপ্পে? মেসি নেইমারের সঙ্গে জুটি বাঁধবেন নাকি পাড়ি দেবেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে? এদিকে কাতারের আমিরের টুইটের পর পরিস্থিতি এখন আরও ঘোলাটে। পিএসজির জার্সিতে মেসি রোনালদোর ছবি পোস্ট করে তোলপাড় তুলেছেন হামাদ আল থানি। এই গ্রীষ্মেই CR7কে প্যারিসে দেখার রহস্যজনক বার্তা দিয়েছেন পিএসজি মালিকের ভাই। যদিও ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি পিএসজি নয়, ম্যান সিটির সঙ্গে যোগাযোগ করছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিস। 25 মিলিয়ন ইউরোতে CR7কে ছেড়ে দেবে ইউভেন্টাস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে।
এবার অন্যান্য প্রসঙ্গ। বর্ষায় রাজধানীর বাতাস থাকার কথা নির্মল, তবে এবার বর্জ্য থেকে ছড়িয়ে পড়েছে ব্যাকটেরিয়া। পানির পাশাপাশি ভাসছে বাতাসেও। দীর্ঘদিন পড়ে থাকা আবর্জনা স্তূপেই এর উৎস দেখছেন গবেষকেরা। গত 17 বছরে ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে বেড়েছে বায়ু দূষণ। বছরে 9 মাসই পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত পার্টিকুলেটেড ম্যাটার। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে আছি পরের খবরটিতে। দেশের মধ্যাঞ্চলে পদ্মার পানি এখনও বিপদসীমার উপরে। নিচু এলাকায় প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো পরিবার। দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চললেও প্রয়োজনের তুলনায় তা কম বলছেন ভুক্তভোগীরা। এদিকে ভারতের কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। নিচু এলাকা প্লাবিত হয়ে সপ্তাহখানেক ধরেই পানিবন্দী 4 উপজেলার 7,500 পরিবার। বেশি দুর্ভোগে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। তলিয়ে গেছে ধান, শাকসবজি ক্ষেত। সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গৌখাদ্যের। আমাদের বাড়ি ওই পাশে, পানি উঠে গেছে, গাদা পোলা পানি নিয়ে পর্যন্ত রান্না বান্না করি নেই। পোকা মাকড় আমাদের ঘরের ভিতর উঠে যাচ্ছে, শিশু বাচ্চা আমরা কাছে কাছে করে নাকতেছি, লোক আর পার বসে নইছি। ফরিদপুরে 1 সপ্তাহ ধরে সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার 1.5 শতাধিক গ্রামে ফসলি জমি, রাস্তা, নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে। গরু ছাগল নিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে। মাঠ ডুবে যাওয়ায় গরু ছাগলের খাদ্য দিতে খুব কষ্ট হচ্ছে। যাদের খাদ্য সংকটে রয়েছে এমন মানুষদেরকে আমরা খাদ্য সহায়তা প্রদান করছি এবং আমাদের প্রস্তুতি রয়েছে যদি কোনো মানুষকে বা গবাদি পশুকে তার বসতবাড়ি থেকে সরিয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রেও আমাদের টিম অ্যাক্টিভ রয়েছে। দুদিন কমার পর কুষ্টিয়ায় আবারও বেড়েছে পদ্মার পানি। দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নে পানিবন্দী কয়েক হাজার মানুষ। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার কাছ দিয়ে বইছে। শতাধিক চরের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত 10,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র ও ধরলার উজানে ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। সার্বিক একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, বাট এটা যে ফোরকাস্ট আছে এটা খুব স্বল্পমেয়াদী হবে। হয়তো আবার 1 সপ্তাহ ম্যাক্সিমাম হয়তো পানিটা করতে পারে। দেন বৃষ্টিপাতটা কমে আসলে এই পানিটা আবার কমা শুরু হবে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হবে। সিরাজগঞ্জে নদী তীরবর্তী কাদিরপুর, বেলকুচি, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর এবং চৌহালি উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি শহরের নিম্নাঞ্চল সহ কয়েকটি গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দী। উত্তরগঞ্জ পাড়া, দক্ষিণগঞ্জ পাড়া, ওইদিক দিয়ে নিচের এলাকা, মানে নিচের এলাকা যেদিকে সবগুলো ঢুকছে। কেউ ঘরের ভিতরে পানি, কেউ ঘরের উপরে পানি, সমস্ত মানুষ আমরা রোডে ঘাটে বসবাস। এসব এলাকার শতাধিক পরিবার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বজনদের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এ অবস্থায় নজরদারি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক পর্যালোচনা সভায় এই কথা জানানো হয়। সভায় ব্যবসায়ীদের আগে থেকে বাড়ানো দামেই চিনি বিক্রির সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। বেশ কিছুদিন ধরে বেসামাল চাল, চিনি, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না দাম। গত মে মাসের সবশেষ ঘোষণা অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল 129 টাকা, বোতলজাত তেল 153 টাকা। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনির দামও বেড়েছে। গত 1 মাসে খুচরা বাজারে চিনির দাম অন্তত 12% বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় 3টি পণ্যের দাম বাড়ায় দেশে এর প্রভাব পড়েছে। তবে এর সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মজুত করলে তাদের আইনের আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আমদানি মূল্য একটু বৃদ্ধি পেয়েছে, তার সুযোগে ভোজ্য তেল এবং চিনির ক্ষেত্রে অত্যধিক
মুনাফা কেউ না করে বা অত্যধিক মূল্য না নেয়, সেই জিনিসগুলোই কিন্তু আলোচনা হয়েছে। কিভাবে জেলা পর্যায়ে উপজেলা সারা দেশে মনিটরিংটা জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাণিজ্য সচিব বলেন, বৈঠকে চিনির কেজি ৭৫ থেকে ৮০ টাকা রাখার সুপারিশ করা হয়েছে। আমরা অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে অতটা করা হয় না, যেটা করা হয় আমদানি নির্ভর পণ্য হলে। কারণ আমদানি নির্ভর পণ্য হলে আপনি কিন্তু মূল্য হিসাব করে বলতে পারেন যে আমদানি মূল্য কত, তারপরে ইম্পোর্ট ডিউটি কত এবং তার প্রাইস কত হওয়া উচিত। সেই পণ্যগুলোকেই মূল্য নির্ধারণ করা হয়ে থাকে এবং এটা টাইম টু টাইম বসে পর্যালোচনা করে স্টেক হোল্ডারদের সঙ্গে বসেই কিন্তু এটা নির্ধারণ করা হয়। বৈঠকে জানানো হয়, প্রান্তিক পর্যায়ে চাহিদা মেটাতে সহনীয় মূল্যে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি ২.৫ গুণ বাড়ানো হয়েছে। সরকার এবং ব্যবসায়ীদের সমন্বয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পারলে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিল সৌদি আরব। এর আগে দেশটিতে অনুমোদন পায় অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না টিকা। এ নিয়ে মোট ৬টি টিকাকে সবুজ সংকেত দিল দেশটি। এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সিনোফার্ম বা সিনোভ্যাকের পূর্ণ ডোজ নেওয়ার পর সৌদিতেও অনুমোদন পাওয়া বাকি 4টি টিকার যে কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। 2 ডোজে আলাদা টিকা গ্রহণকারীদের প্রবেশেরও অনুমতি দিয়ে রেখেছিল সৌদি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান সুপারিশে বলা হয়েছে, প্রথম ডোজ নেওয়ার 3 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদেরও 2 ডোজ টিকা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সংক্রমণের অন্তত 10 দিন পর প্রথম ডোজ আর প্রথম ডোজে 3 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে। আফগানিস্তানের কর্মজীবী নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। তারা বলছে, নারীরা বাড়িতে বসেই বেতন পাবেন এবং তাদের চাকরিচ্যুত করা হবে না। এদিকে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা না পাঠালে কিছুদিনের মধ্যেই আফগানিস্তানের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অন্যদিকে আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তালেবানের বিরুদ্ধে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে নারীদের শিক্ষা বঞ্চিত করার পাশাপাশি মৌলিক অধিকার খর্বের চিত্র দেখেছে বিশ্ব। তবে এবার নারীদের নিয়ে নীতি বদলের ইঙ্গিত দিয়েছে তালেবান। এরই মধ্যে কর্মজীবী নারীদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। নারীদের সাথে কিভাবে আচরণ করতে হয় বা কথা বলতে হয় সে বিষয়ে আমাদের রক্ষীদের প্রশিক্ষণ নেই। তাই যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারছি, নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছি। এদিকে কাবুল বিমানবন্দরে আফগান নাগরিকদের আর যেতে দেয়া হবে না বলে জানিয়েছে তালেবান। মুজাহিদ জানান, বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানদের এখন দেশের জন্য কাজ করার সময় হয়েছে জানিয়ে ভয় না পেয়ে কাজে ফেরার নির্দেশ দেন তিনি। এদিকে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা না পাঠালে কিছুদিনের মধ্যেই আফগানিস্তানের লাখো মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আফগানিস্তানে ত্রাণ পাঠাতে বিশ্ব নেতাদের দ্রুত কাজ করার আহ্বান জানান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডেভিস বিসলি। সেপ্টেম্বরের মধ্যে জাতিসংঘ $20 কোটি তহবিল সংগ্রহ করতে না পারলে দেশটিতে মানবিক বিপর্যয় আসন্ন বলে জানান তিনি। তবে আফগানিস্তানকে সহায়তা দেয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। তালেবানের হাতে দেশটির নিয়ন্ত্রণ যাওয়ায় এমন ঘোষণা দিল বিশ্বব্যাংক। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে যাচ্ছে ব্যাকটেরিয়া, যা বায়ু দূষণে নতুন মাত্রা যোগ করেছে। গবেষকরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বাতাসে উঠছে ক্ষতিকর 7 ধরনের ব্যাকটেরিয়া। এগুলো মানবদেহের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। করোনা মহামারীর সময়ও বর্ষাকালে কমেনি বায়ু দূষণ। বর্ষায় রাজধানীর বাতাস থাকে সবচেয়ে নির্মল। জুন থেকে আগস্ট 3 মাস নিয়মিত বৃষ্টিতে ধুয়ে যায় ধূলিকণা, সতেজ থাকে চারপাশ। তবে এই বর্ষায় রাজধানীর বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে ব্যাকটেরিয়া। পানির পাশাপাশি বাতাসেও মিশছে ব্যাকটেরিয়া। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গবেষকরা জানাচ্ছেন, রাজধানীর যেসব এলাকায় দীর্ঘদিন আবর্জনা স্তূপ করে রাখা হয় সেখানে ব্যাকটেরিয়ার বিস্তার বেশি। যেগুলো ড্রেইন থেকে আমাদের শরীরে বাতাসের মাধ্যমে আসছে, সেগুলো আবার অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অনেকগুলো আছে, যেই কারণে আজকে আমাদের বায়ু দূষণের অন্যতম একটি
কম্পোনেন্ট বা গবেষণার অন্যতম একটি বিষয় দাঁড়িয়েছে এই ব্যাকটেরিয়াজনিত বায়ু দূষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষণা বলছে 17 বছরে রাজধানী ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগে বাতাসে দূষণ বেড়েছে। বছরে 9 মাস মাত্রাতিরিক্ত পরিমাণে পার্টিকুলেটেড ম্যাটার বা PM 2.5 এবং 10 মাইক্রোগ্রাম পাওয়া যাচ্ছে। অপরিকল্পিত সংস্কার কাজে বাতাসে মিশছে ক্ষতিকর পদার্থকণা ও ব্যাকটেরিয়া। যে পলিউশনগুলো উঠতে থাকে এগুলো একটার সাথে একটা ধাক্কা লাগে বা কেমিক্যাল কোনো ইন্টারাকশন হয়, এগুলো সাইজে বড়, তখন আস্তে আস্তে এগুলো পড়ে যায়। দেখবেন যে আপনার টেবিলের উপর বা আপনার ঘরে ডাস্ট জমতেছে, সেই জিনিসটা যখন জলাধার বেশি হবে তখন কিন্তু পানির মধ্যে পড়বে, তখন আর আপনার অ্যাটমসফিয়ারে কম থাকবে। জলাধার এবং যদি গাছের পরিমাণ যত বেশি হবে তত পলিউশন কম থাকবে। গবেষকেরা আরও বলছেন, শুধু করোনা সংক্রমণের জন্য নয়, বাতাস দূষণ থেকে বাঁচতেও মুখে মাস্ক ব্যবহার জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল রাত 9টায় বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।